আসসালামু আলাইকুম সম্মানিত হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী ও চিকিৎসক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পূর্ব ঘোষিত কথা অনুযায়ী আমার আজকে ফেসবুকে আলোচ্য বিষয় অনিয়মিত ঋতুস্রাব। এই রোগের ক্ষেত্রে আমরা রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণে কি জানব বা কি লিখব, এই ঘোষণাটি আমি দিয়েছিলাম আমার ফেসবুক পোস্টে। তো আমি অল্প কিছুটা সময় দেরিতে হলেও আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। আপনারা কোথা থেকে দেখতেছেন, সংযোগ হচ্ছেন, কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। আমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর মাঝে আমি আলোচনা করব হোমিওপ্যাথিক ঔষধ আমরা রোগীকে প্রয়োগ করার পূর্বে আমাদেরকে ভাবতে হয় হোমিওপ্যাথিক ঔষধ হরহামেশায় কারো মুখে দেওয়ার জিনিস নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে রোগীর শারীরিক এবং মানসিকভাবে প্রকাশিত লক্ষণসমূহকে বিশ্লেষণ করে একটি সদৃশ সূক্ষ্মমাত্রায় ওষুধ প্রয়োগের নীতি। আমরা রোগীকে ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই এই বিষয়গুলোকে মনোযোগ সহকারে বিবেচনা করব। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে রোগী আমাদেরকে বলে থাকে, সময় নাই ডাক্তার সাহেব, তাড়াতাড়ি ওষুধ দেন। ডাক্তার সাহেব, রোগী তো আসে নাই, মুখ জবানিতে ওষুধ দেন। এ ধরনের কথার উপর ভিত্তি করে আমরা ওষুধ দিতে পারি না। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার নাজনীন ইয়াসমিন, আর দুই একজন বন্ধু আসলে আমরা শুরু করব মূল আলোচ্য বিষয়। এরই মাঝখানে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না, আমার কথা শোনা যাচ্ছে কি না, কমেন্টে একটু লিখবেন। আপনারা কমেন্টে একটু লিখবেন। আমাকে দেখা যায় কিনা, শোনা যায় কিনা, কমেন্ট একটু লিখবেন। মিজানুর রহমান স্যার লিখেছেন, আই এম ফ্রম কক্সবাজার। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, ঋতুস্রাব মেয়েদের একটি স্বাভাবিক দৈহিক প্রক্রিয়া। বয়স বৃদ্ধির সাথে সাথে এই প্রক্রিয়াটি চলে আসে। বয়সের একটি নির্দিষ্ট সময় এর আবির্ভাব ঘটে। আমরা দেখি চিকিৎসা বিজ্ঞানে যে 11 থেকে 14 বছর বয়সের মধ্যে এই বয়স সন্ধিক্ষণে এই ঘটনাটি ঘটে থাকে। এই ঋতুচক্র প্রায় 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত চলমান থাকে। ধন্যবাদ। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, লাগে আছে আপনাকেও ধন্যবাদ। তো বলছিলাম যে ঋতুস্রাব এটি মহিলাদের একটি স্বাভাবিক দৈহিক প্রক্রিয়া। এটি প্রায় 10 থেকে 14 বছর বয়সের মধ্যে দেখা দিয়ে থাকে। এটি চলমান থাকে 40 থেকে 45 বছর পর্যন্ত স্বাভাবিক অবস্থায়। এটি ব্যক্তি বা রোগীর স্বাস্থ্যের উপর ভিত্তি করে 3 থেকে 7 দিনের মধ্যে স্থায়ী হয়। এটি স্বভাবগত এই ঋতুস্রাব 28 দিন পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ এক চক্র থেকে আরেক চক্র 28 দিনে হয়ে থাকে। তবে আমরা অনিয়ম কখন বুঝব? এই ঋতুস্রাব তখনই অনিয়ম হবে
যদি ঋতুস্রাব শেষ হওয়ার পর পুনরায় ঋতুস্রাব 21 দিনের আগে হয় কিংবা 35 দিনের পরে হয়, সেক্ষেত্রে আমরা এই ঋতুস্রাবকে অনিয়মিত ঋতুস্রাব হিসেবে ভাবব। এছাড়াও অনেক সময় দীর্ঘদিন ঋতুস্রাব হওয়া, অর্থাৎ 7 দিনের বেশি হওয়া, 3 দিনের কম হওয়া, এসব ক্ষেত্রেও আমরা এই ধরনের ঋতুস্রাবকে অনিয়মিত ঋতুস্রাব হিসাবে ভাবব। স্বাভাবিকতই আমরা অনিয়মিত ঋতুস্রাবে বিভিন্ন রকম সমস্যা পেয়ে থাকি। একজন রোগীর অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে আমরা কি ওষুধ ভাবব, কি লক্ষণ জানব, এই বিষয় নিয়ে আজকে আমার এই লাইভ প্রোগ্রাম। আমাদের সাথে যুক্ত রয়েছেন বেশ ডাক্তারগণ। তো আমরা জানি যে ঋতুস্রাব যেহেতু 21 দিন থেকে 27 দিন পর্যন্ত স্থায়ী হয় বা 28 দিন হয় বা 35 দিন এর স্বাভাবিক সীমা, এর অতিরিক্ত হলে আমরা বুঝব এটি তার রোগের প্রকাশ। ঋতুস্রাব কোনো কারণে 1 দিন 2 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা দিনে কিংবা রাতে এ ধরনের লক্ষণে আসলে বুঝবো এটা আমার রোগের প্রকাশ। তো আমরা জেনে নেই যে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার পূর্বে আমাদেরকে রোগীলিপি করতে হয়। একজন স্ত্রী রোগের অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে আমরা বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী কি বিষয়ে জানব। আমরা কমেন্টগুলোকে মনে রাখবো, পরবর্তীতে আমরা যখন আলোচনা করব সে বিষয়ে কথা বলবো। আমরা বর্তমান কষ্টের কারণ বা বর্তমান কষ্টের বিবরণের রোগীলিপিতে বেশ কয়েকটি বিষয় কনক্রিটভাবে মনে রাখি। আমার মনে হয় শব্দ দূষণ হচ্ছে, ফ্যানটা একটু কমায় দাও। আলহামদুলিল্লাহ। তো আমরা জানি রোগীর বর্তমান কষ্টের বিবরণে আমরা যে সকল ওষুধ ভাবি বা যে সকল পদ্ধতি ভাবি তার একটা নিয়ম শৃঙ্খলা আছে। ইতিপূর্বে আমরা যারা ক্লাসে ছিলেন তারা জানেন যে রোগীর বর্তমান কষ্টের বিবরণে আমি 10টি ধাপের কথা বলে থাকি। এই 10টি ধাপ প্রায় সকল রোগের ক্ষেত্রেই কার্যকর হয়, কিছু সংখ্যক রোগের ক্ষেত্রে কার্যকর হয় না। এক্ষেত্রে আজকে আমার রোগীর সমস্যা অনিয়মিত ঋতুস্রাব। এই ক্ষেত্রে আমি যদি রোগীলিপিতে বর্তমান কষ্টের বিবরণে উল্লেখ করতে যাই কোন অঙ্গে, আসলে আমি প্রথমেই বলেছি ঋতুস্রাব একটি মহিলাদের সমস্যা, স্ত্রী রোগের সমস্যা। সেক্ষেত্রে আমরা এই সমস্যাটি কোথায় হয় এটা আমরা কিন্তু মোটামুটি জানি। এর জন্য আমরা কোন অঙ্গ হিসাবে এই জায়গাটাকে আমরা ধরব ফিমেল বা জেনাটালিয়া ফিমেল অধ্যায় আমরা এ সম্পর্কে রুব্রিকগুলো পাবো। এই জন্য আমরা খুবই মনে রাখার জন্যে কোন অঙ্গে এর ঘরে জেনাটালিয়া ফিমেল লিখতে পারি, অর্থাৎ মহিলা সমস্যাটা কি, মহিলা জননতন্ত্রে সমস্যা, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা জানব মহিলার এই ঋতুস্রাব অনিয়মিত কতদিন ধরে। আমরা জানি প্রতি মাসে ঋতুস্রাব হয়, কিন্তু এই রোগীর ঋতুস্রাব দেখা যায় 18 দিন পর হয়, 36 দিন পর হয়, 40 দিন পর হয়। তার এই সমস্যাটি কতদিন ধরে? দেখা যাচ্ছে রোগী বলে আমার এই সমস্যা 1 বছর ধরে। কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়, কোনো মাসে সময় বেশি লাগে, কোনো মাসে কম লাগে। সেক্ষেত্রে আমরা জানব তার এই সমস্যাটি কতদিন ধরে চলছে। তো আমরা প্রথমে জেনেছি কোন অঙ্গে, স্ত্রীর অঙ্গে। এরপর জানলাম কতদিন ধরে, অর্থাৎ কতদিন যাবৎ। সেক্ষেত্রে আমরা রোগীর কথা অনুযায়ী হতে পারে 5 বছর, 4 বছর, 1 বছর, 6 মাস, 3 মাস, 2 মাস, চলতি মাস ইত্যাদি। দেখা যাচ্ছে রোগী চলতি মাস 36 দিন, 37 দিন হয়েছে কিন্তু ঋতুস্রাব হচ্ছে না, এটা আমরা অনিয়মিত খাতায় নিব।
তাহলে আমরা জানলাম কোন অঙ্গে কতদিন। এরপর জানলাম তার সমস্যাটা কি এক নাগারে চলছে না মাঝে মধ্যে আবার স্বাভাবিক হয়। দেখা যাচ্ছে রোগীর এই সমস্যাটি 2 মাস 3 মাস গোলমাল হয়, পরে আবার 2-3 মাস স্বাভাবিক নিয়মে হয়। সেক্ষেত্রে আমরা জানব রোগীর কাছ থেকে রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের আলোকে 3 নম্বর প্রশ্ন, স্থায়িত্ব বা অর্থাৎ আপনার এই সমস্যাটি কতদিন স্থায়িত্ব থাকে। ধন্যবাদ। এরপরে আমরা জানব এই সমস্যাটির বিস্তৃতি, অর্থাৎ এখানে আমরা বিস্তৃতি ঠিক পাবো না। এই রোগের ক্ষেত্রে আমরা বিস্তৃতি পাবো না, তবে এখানে আমরা প্রকাশ ও অনুভূতির কিছু পয়েন্ট পাবো, লক্ষণ পাবো। যেমন অনিয়মিত ঋতুস্রাবে রোগীর ক্ষেত্রে আমরা প্রকাশ ও অনুভূতির দিক থেকে কিছু প্রশ্ন নিতে পারি। আমরা জানি প্রকাশ ও অনুভূতি 2 ধরনের। প্রকাশের দিক থেকে আকৃতিগত ও বর্ণগত। ঠিক আমরা ঋতুস্রাবের অনিয়মিতার কারণে ক্ষেত্রে 2টি বিষয় জানব। একটি হচ্ছে তার ঋতুস্রাবের আকৃতি। আকৃতি প্রকৃতি বলতে আমরা বুঝি তার প্রকৃতিটা কী রকম, পাতলা না গাঢ়, এসব বিষয়ে জানব। এবং জানব বর্ণ, তার ঋতুস্রাবের বর্ণ কী রকম হয়ে থাকে। যেমন উজ্জ্বল লাল বর্ণ, বাদামি বর্ণ, কালচে বর্ণ, চাপচাপ বর্ণ, সবুজ বর্ণ। এই রোগীর ঋতুস্রাবের বর্ণটা কীরকম এই বিষয়ে আমরা জানব। এরপরে আমরা যেটা জানি বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী 5 নম্বর ধাপে প্রকাশ ও অনুভূতি। অনুভূতির দিক থেকে আমরা জানি 3টি বিষয়। কী কী? শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। এক্ষেত্রে আমরা শক্ত কি দেখব? শক্ত দেখব তার এই তলপেট শক্ত হয় কি না, তলপাটটা শক্ত হয়ে আছে কি না, তার এই তলপেটে গরম বোধ মনে করে কি না, তার এই তলপেট ঠান্ডা বোধ মনে করে কি না। অর্থাৎ ঋতুস্রাব যেখানে সঞ্চিত অবস্থায় থাকে সেখানকার অবস্থা কী রকম, শক্ত না গরম। এর সাথে রোগীর ঋতুস্রাবে ব্যথা হচ্ছে কি না। অনেক সময় দেখা যায় ব্যথা হয়, অনেক সময় হয় না। এই বিষয়টা আমরা জানব। এরপরে আমরা জানব তার এই অনিয়মিত ঋতুস্রাবের উৎপত্তির কারণ কি। আমরা জানি বিভিন্ন কারণে রোগের উৎপত্তি হয়। অনিয়মিত ঋতুস্রাব উৎপত্তির কারণ হিসেবে অনেকগুলো পয়েন্ট আসতে পারে। সেটা হতে পারে দুর্বলতা, রক্ত স্বল্পতা, দীর্ঘদিন রোগে ভোগা, মানসিক অশান্তি। তাছাড়াও আমরা রোগের উৎপত্তির ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন করে থাকি। আবহাওয়াজনিত, অবস্থানজনিত, পেশাজনিত, রোগজনিত, খাদ্য অভ্যাসজনিত। এসব বিষয়ে আমরা রোগীর কাছ থেকে জানতে চাবো তার এই ঋতুস্রাব অবরুদ্ধ বা অনিয়মিত হওয়ার কারণটা কি হতে পারে। এতক্ষণে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, একটু কথা বলা দরকার। অনেকে চলে গেছেন, তবে একটু পরিচিত হই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই। সাবিত হোমিও হেলথ সেন্টার। আসসালামু আলাইকুম। আসসালাম। কোনো রোগীর এগুলো তো উত্তর দিতে আমার ক্লাস সমস্যা হয়। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, ভালো থাকবেন। তবে আলোচনা শেষ করি, তারপর কথা বলব। তো বলছিলাম রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টে এর ক্ষেত্রে রোগীর বর্তমান কষ্টের ক্ষেত্রে আমরা 7 নম্বর যে ধাপটি জানব সেটা হচ্ছে সম্পর্কযুক্ত লক্ষণ। অর্থাৎ অনিয়মিত রোগীর অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে তার অন্য কোনো সমস্যা দেখা দেয় কি না। রোগী অনিয়মিত ঋতুস্রাবে ভুগতেছে, এর সাথে তার অন্য কোনো সমস্যা দেখা দেয় কি না। এই সমস্যাগুলো হতে পারে মাথা ঘোরন, চোখে ঝাপসা দেখা, সর্দি, কাশি, পেটে ব্যথা। অনিয়মিত ঋতুস্রাবের কারণে যেসব রোগ হয়, শরীরে ভারবোধ, শরীরে রক্তগতি বৃদ্ধি পাওয়া, শরীর দুর্বলতা, অনিদ্রা, অস্থিরতা, ক্ষুধামন্দা ইত্যাদি রোগের উৎপত্তি হতে পারে। আমরা রোগীর কাছ থেকে জানব তার এই অনিয়মিত ঋতুস্রাবের কারণে কোনো রোগের উৎপত্তি হয় কিনা। এরপরে আমরা জানব
তার এই ঋতুস্রাব অবরুদ্ধ বা অনিয়মিত হওয়ার সময়টা কোন সময় হয়? অনেক সময় দেখা যায় শীতকালে বেশিরভাগ সময় অনেকের এই অবরুদ্ধ বা অনিয়মিত ঋতুস্রাব দেখা দেয়, অনেকের দেখা যায় গরমের সময় এই সমস্যাটি হয়। অতএব আমরা রোগীর কাছ থেকে জানার চেষ্টা করব রোগীর এই সমস্যাটি কখন হয় এবং কিসে হয়। অনেক সময় দেখা যায় শরীরে দুর্বলতা বা রক্ত স্বল্পতার কারণেও দেখা দেয়। রোগী তার এই অনিয়মিত ঋতুস্রাব কিভাবে কখন আরাম বোধ করে বা কখন কিসে কমে? অনেক সময় দেখা যায় রোগীর এই ঋতুস্রাব অবরুদ্ধ হলে তার প্রচুর পরিমাণ আয়রন জাতীয় খাবার খাওয়ার পর তার এটা স্বাভাবিক হয়। অনেক সময় দেখা যায় গরম পানি তলপেটে রাখার পর তার ঋতুস্রাব স্বাভাবিক হয়। এ ধরনের বিভিন্ন কথা আমরা রোগীর কাছ থেকে জানব। এটা জানার পর আমরা খাতায় লিপিবদ্ধ করব। সর্বশেষ আমরা যেটা জানব রোগী এ বিষয়ে কোনো চিকিৎসা নিয়েছেন কিনা। যদি অনিয়মিত রোগী ঋতুস্রাব রোগী কোনো চিকিৎসা নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা দুটি বিষয় জানব। আদৌ সে হোমিও ওষুধ খেয়েছে কিনা, না অন্য কোনো পেথির ওষুধ খেয়েছে। যদি অন্য পেথির কোনো ওষুধ খায় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে অ্যান্টিডোজ কিছু ওষুধ রয়েছে, আমরা সেগুলো বিবেচনা করব। আর যদি রোগী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে থাকে সেক্ষেত্রে আমরা উক্ত ওষুধের নাম জানার চেষ্টা করব। যদি নাম জানতে পারি তাহলে সেই ওষুধের অ্যান্টিডোজ কী রয়েছে তা নিয়ে একটু ভাবব। তাহলে চলুন এখন আমরা একটু দেখি যে অনিয়মিত ঋতুস্রাব রোগীর অথবা ঋতুস্রাবে আমরা কি কি লক্ষণ পাই। ঋতুস্রাবের ক্ষেত্রে আমাদেরকে যেসব বিষয়গুলো জানতে হবে, ঋতুস্রাবে আমরা জানব ঋতুর প্রকৃতি। ঋতুর প্রকৃতি বলতে আমরা বুঝি ঋতুস্রাবটা কী রকম। অনেক সময় দেখা যায় ঋতুস্রাব বালিকাদের ক্ষেত্রে পূর্ণ হচ্ছে, সবিরাম হচ্ছে, অনিয়মিত হচ্ছে, বিলম্বিত হচ্ছে। ঋতুস্রাবের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অবরুদ্ধতা। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ঋতুস্রাব অবরুদ্ধ হয়। সেটা হচ্ছে মনোকষ্ট, শীত লাগা, ঠান্ডা লাগা, ভয় পাওয়া, মেরুদণ্ডে মেদপ্রবণতা, জলে ভিজে কাজ করা ইত্যাদির ক্ষেত্রে। অনেক সময় আমরা ঋতুস্রাবের বিভিন্ন রকম ঘনত্ব জানতে চাই। ঋতুস্রাবের ঘনত্ব জানা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় অত্যন্ত জরুরি, কারণ ঋতুস্রাবের ঘনত্বের উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো নির্বাচন হয়। যেমন চাপচাপ, ঘন, পানি মতো পাতলা, চটচটে, আঠালো ইত্যাদি। পরিমাণের দিক থেকে আমাদের মধ্যে ভিন্নতা আছে। আমরা পরিমাণের দিক থেকে রোগীর কাছে জানতে চাব সেটা দীর্ঘক্ষণ হয় কিনা, সামান্য হয় কিনা, অতিরজ হয় কিনা, প্রচুর পরিমাণ হয় কিনা, স্বল্পস্থায়ী, স্বল্পকালীন, একদিন মাত্র, 1 ঘন্টা মাত্র, দিনে হয় না রাতে হয়, কখন বেশি হয় জানতে হবে। এরপরে আমরা জানব তার ঋতুস্রাবের বর্ণ কেমন ছিল। ঋতুস্রাবের বর্ণগুলি ভিন্ন হতে পারে, উজ্জ্বল বর্ণ, বাদামি বর্ণ, সবুজ বর্ণ ইত্যাদি। এরপরে আমরা জানব ঋতুস্রাবে গন্ধ কীরকম। ঋতুস্রাবের গন্ধের উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন হয়। যেমন ঋতুস্রাব হতে পারে দুর্গন্ধ, আষ্টের মতো গন্ধ, পচা গন্ধ, পানির মতো গন্ধ ইত্যাদি। অনেক সময় দেখা যায় ঋতুস্রাব মনোপোষকালীন সময়ে দেখা যায়। এসব ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। তো ঋতুস্রাব অনিয়মিত রোগীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আব্দুর রহমান স্যার ভাই লিখেছেন, ডাক্তার সাহেব আমার বউয়ের এখন ঋতুস্রাব বন্ধ,
করব আপনি কিভাবে ওষুধ আমাকে দেবেন। ধন্যবাদ ভাই, আপনি আমার ইনবক্সে কল করবেন, সেখান থেকে আপনি হয়তো সম্ভবত হলে আমি আপনার রুগীনির টেস্টিং করব, রুগীলিপি করব। রুগীলিপি করার পর সম্ভব হলে আমি আপনার ওষুধের নামে প্রেসক্রাইব করব, নতুবা আমি আমার চেম্বার থেকে ওষুধ পাঠিয়ে দেব। ধন্যবাদ। মোহাম্মদ সোহাগ খান লিখেছেন, সাথে সাথে ওষুধের নাম বললেন, লাইনে রাত কেটে যাবে, লক্ষণ শেষ হবে না, লাইভ প্রোগ্রাম সার্থক হবে না। ধন্যবাদ। নেক্সটে যদি কোনো প্রোগ্রাম করি অবশ্যই কোনো একটি কাল্পনিক রোগী বা আমার দেখানো রোগীকে বিশ্লেষণ করে আপনাদের সামনে ওষুধ নিয়ে আসব। তবে আমি ফেসবুক পোস্টে যে গ্রুপে যে পোস্টগুলো দিয়ে থাকি এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই উত্তরগুলোর মধ্যে আমার এই উত্তরগুলো পাবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার সাহেব, আমি ওষুধ কিভাবে পাবো অনলাইনে? যে না, অনলাইনে কথা হবে, রুগী দেখা যাবে, আর ওষুধ আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে প্রোগ্রাম শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত্রিকালীন শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।